হৃদের এবার মনে হচ্ছে আকাশকে তুলে সজোর একটা আছাড় মারতে। বালটা কিছুই বোঝে না, কোনটা প্রবাদ বাক্য কোনটা কি সেটাও জানে না। এমনিতেই বাসর হয়নি, তার উপরে এই আবার ওর বউকে ওর নাতনি বানিয়ে দিয়েছে। মিহি আকাশ আসার আগেই নিচে চলে গেছে। বেচারি থাকলে এই দুই পাঠার লাগাম ছাড়া কথাতে লজ্জায় লাল হয়ে যেত। পরের দিন সকালে হৃদ অফিসের কাজ করছে, এমন সময় ওর ফোন এলো। ফোনের স্ক্রিনে প্রিন্সেস নামটা জ্বলজ্বল করছে। হৃদ ফোন রিসিভ করে হ্যালো বলল, কিন্তু ওই পাশ থেকে কোনো শব্দ আসছে না। হৃদ আবারও বলে, হ্যালো প্রিন্সেস। হৃদ এবার ভালো করে শোনার চেষ্টা করলো। ওই পাশ থেকে শব্দ শোনা গেল। হৃদের বুঝতে বাকি থাকলো না যে মিহি বিপদে পড়েছে। কলিজা শুকিয়ে গেল ওর। হৃদ আরো ভালোভাবে শোনার চেষ্টা করলো। ওই পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, বারবিডল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমার উচিত আমাকে ভালোবাসা। কথাটা শুনে ধপ করে হৃদের মাথায় রক্ত উঠে গেল। তাড়াতাড়ি করে মিহির নাম্বারে দেখলো লোকেশন ট্র্যাক করা যায় কিনা। লোকেশন দেখাতেই হৃদ গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। হৃদ ভাবতে লাগলো মিহি নিজের রক্ষা নিজেই করতে পারে, কিন্তু ও হয়তো কোনো খারাপ পরিস্থিতিতে আছে। হৃদ লোকেশন অনুযায়ী যেতে থাকে। এদিকে মিহির হাত পা বেঁধে নিচে ফেলে রেখেছে। মিহির হাত পা বাঁধার সময় অনেক সতর্কতার সাথে ওর ফোনে হৃদের নাম্বারে কল দিয়ে লুকিয়ে রাখে। ও জানে ওর পচালক ঠিকই বুঝতে পারবে। মিহির কাছে কৃভান এসে বসলো। মিহি কৃভানকে চিনতে পারে। আপনি বারবিডল, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি হয়তো মানসিক ভারসাম্যহীন। আমি একজন বিবাহিত নারী, ছেড়ে দিন আমাকে। হ্যাঁ, তুমি আমাকে যা খুশি বলতে পারো, আমি তোমার জন্য সবকিছু হতে রাজি। আরে বেডা, আমার জামাই আইসা তোর ওইটা কাইটটা নিব, আর তুই কি শুনতে পাসনি আমি বিবাহিত? স্যাসরা শালা। তোমার একটা বিয়ে হোক আর 10টা বিয়ে হোক, আমার তোমাকেই চাই। এই বলেই কৃভান মিহির মুখের কাছে আসে। ওকে চুমু দিতে নেবে এমন সময় মিহির গা গুলিয়ে উঠল। হড়হড় করে বমি করে দিল কৃভানের গায়ে। এতে কৃভানের কোনো ঘৃণা কাজ করলো না, উল্টে ও মরিয়া হয়ে গেল মিহির জন্য। তাড়াহুড়ো করে বলতে লাগলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? পানি খাবে তুমি? তোমার হাত পা খুলে দিচ্ছি, কিন্তু হাত পা খুলে দিলে তো তুমি সেদিনের মতো মারামারি করবে। আল্লাহর দোহাই লাগে, আমারে ছুঁইবেন না। আমার স্বামী আছে, আপনার পা ধরি, আমারে ছেড়ে দিন। আমার বড্ড ঘৃণা হচ্ছে আপনাকে। এই বলেই কৃভান মিহির গালে হাত দিল। ঘৃণায় ওর গা গুলিয়ে আসলো। আমাকে কি একদমই ভালোবাসা যায় না বারবিডল? জানি না, আমাকে ছেড়ে দিন। আমার শ্বাস আটকে আসছে। আমার কাছে আসবেন না কৃপান, দয়া করুন। এই বলেই মিহি কাশতে শুরু করলো। কৃভান মিহির অবস্থা দেখে ওকে ছেড়ে দিল। মিহির খুব খারাপ লাগছে। ও যে কৃভানের সাথে লড়বে সেই শক্তিটুকু পাচ্ছে না। পরপুরুষের ছোঁয়া যেন বিষের মতো বিচ্ছে ওর গায়ে। মিহি দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসেই দেখতে পায় একটা বিশাল বড় পুকুর। এই মুহূর্তে ওর নিজেকে খুব নাপাক মনে হচ্ছে। একটা পরপুরুষ কিভাবে ওর গাল ছুঁয়েছে, ওর কাছে এসেছে ভাবতে গা গুলিয়ে আসছে। পিছন পিছন কৃভান দৌড়ে আসলো। কৃভানকে আসতে দেখে মিহি কোনো দিকে না তাকিয়ে পানিতে ঝাঁপ দিল। এর মধ্যেই হুড়মুড় করে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে হৃদ আসে। গাড়ি থামিয়ে দেখতে পেল জলে কিছু পড়ার শব্দ। ও কাছে আসতেই কৃভান হৃদের দিকে তাকিয়ে বলল, আমার বারবিডল পানিতে ঝাঁপ দিল কেন? হৃদও জলে ঝাঁপ দিল। ফ্ল্যাশব্যাক। অভ্রর আজকে ভার্সিটিতে একটা জরুরি মিটিং আছে, তাই ও আগেই চলে গিয়েছে। মিহি ঢং করতে করতে বাইরে বের হলো। পচালক অভ্র নেই তো কি হয়েছে, ও একাই ভার্সিটি যাবে। আজকে গাড়িতে করে যেতে মন চাইল না। ভাবলো আজকে না হয় রিক্সা করে যাবে। যেভাবে সেই কাজ। হেলতে দুলতে রাস্তায় গিয়ে রিক্সা আসার জন্য অপেক্ষা করছে। মিহি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কেউ মুখে রুমাল চেপে ধরলো। এরপর তাড়াহুড়ো করে গাড়িতে বসালো। গাড়ি চালানো শুরু করেছে। সঙ্গে সঙ্গে মিহির চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিল। আরেকজন মিহির হাত চেপে ধরলো। মিহি পা দিয়ে লোকটার মাঝখানে একটা লাথি দিল। লোকটা ব্যথায় কুঁকড়ে ওঠে। মিহিকে আরো শক্ত করে বাঁধে। এবার মিহি শান্ত হয়ে যায়। মিহি মাথা ঠান্ডা করে। কে ওকে হুট করে কিডন্যাপ করলো সেটা বোঝার চেষ্টা করছে। মিহি গতিবিধি লক্ষ্য করতে থাকে।
লোকগুলো মিহিকে একটা গোডাউনের ঘরে নিয়ে গিয়ে চোখ খুলে দেয়, মিহিকে মাটিতে ফেলে দেয়। এরপর এক এক করে সবাই চলে যায়। হঠাৎ মিহির ব্যাগে থাকা ফোনের কথা মনে হয়। মিহি লক্ষ্য করলো ঘরে কেউ নেই। বাঁধা হাত দিয়েই কোনোরকম হৃদের নাম্বারে কল দিয়ে ফোনটা জামার সাথে লুকিয়ে নেয়। এর মধ্যেই গগন ফাটানো হাসি দিয়ে কৃভান ঘরে ঢুকলো। বর্তমান হৃদ পানিতে নেমে মিহিকে জাপটে ধরে কোলে তুলে কিনারায় নিয়ে এলো। মিহি অনবরত কাশছে, পানি খেয়ে ফেলেছে, শরীর কাঁপছে, শ্বাস ঠিক মতো নিতে পারছে না। হৃদ মিহির মাথায় হাত বোলাতে থাকলো। চোখ দিয়ে অজান্তেই পানি ঝরে পড়ছে। এই অবস্থায় মিহিকে দেখে বুকটা ফেটে যাচ্ছে। হৃদ মনে হচ্ছে কেঁদেই ফেলবে। পাগলের মতো মিহিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কোথায় কষ্ট হচ্ছে জান? খুব খারাপ লাগছে? কেন ঝাঁপ দিলে তুমি? কিছুক্ষণের মধ্যে মিহির কাশি ধীরে ধীরে থেমে গেল। এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। হঠাৎ কাপা কাপা আঙুল তুলে কৃভানের দিকে ইশারা করলো। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা কৃভান দৌড়ে এসে মিহির পাশে বসে পড়ল। বারবি ডল, তুমি আমাকে রাখছো? আমি তো তোমার কাছেই আছি, বলো কি হয়েছে? হৃদ কৃভানকে দেখেই রাগে চোখ লাল হয়ে গেল। এতক্ষণ মিহিকে সামলাতে গিয়ে ঠিকভাবে খেয়ালই করেনি কৃভানকে। অন্যদিকে কৃভান অস্থির হয়ে পাগলের মতো কথা বলেই যাচ্ছে। বারবি ডল, আমি তোমার সব কথা শুনবো। তুমি শুধু আমাকে ভালোবাসবে, বলো ভালোবাসবে, নাকি ওর মতো আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে ভালোবাসবে না বারবি ডল? শুধু আমারই হবে, একবার বলো প্লিজ। বলেই সে মিহির দিকে হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই মিহি চিৎকার দিয়ে কান্না করে ওঠে। দয়া করে আমাকে স্পর্শ করবেন না, দূরে থাকুন, আপনি দূরে থাকুন। ওকে বলো পচা লোক আমাকে স্পর্শ যেন না করে। ভয়ে অসহায়তায় পুরো শরীর শক্ত হয়ে গেছে, চোখে আতঙ্ক। পচা লোক, ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁয়েছে, আমার খুব কাছে এসেছে, ঘৃণা পাচ্ছে খুব। কাঁদতে কাঁদতে হৃদের দিকে তাকিয়ে আরো জোরে চিৎকার করে। আমি সহ্য করতে পারিনি ওর ছোঁয়া। ওর ছোঁয়া বিষের মতো বেঁধেছে আমার শরীরে। ও আমাকে এত নোংরা ভাবে কেন ছুঁলো, কেন? এই কথা শোনা মাত্র হৃদ আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল কৃভানের ওপর। শুয়োরের বাচ্চা, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এবার তোর কলিজা কেটে আমি কুকুরকে খাওয়াবো। একটার পর একটা ঘুষি পড়তে থাকলো। একপাশে মিহি জড়সড় হয়ে বসে আছে, নিজের মতো করে বিড়বিড় করে কিছু একটা বলছে। আর মাটিতে পড়ে থেকেও কৃভান পাগলের মতো হাসছে। আমার বারবি ডল আমাকে ভালোবাসবে, আমি জানি। ও আমাকে ভালোবাসে, তোকে না। এই বলে কৃভান হৃদকে মারতে লাগে। হৃদ একের পর এক পাঞ্চ মারছে কৃভানের মুখে। এক পর্যায়ে কৃভানের শরীর ঢলে পড়ল মাটিতে। ও সেন্সলেস হয়ে গেল। হৃদ সঙ্গে সঙ্গে ফিরে এসে মিহিকে জড়িয়ে ধরল। পুরো মুখে, কপালে, গালে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। আমি আছি প্রিন্সেস, আমি আছি, কিচ্ছু হয়নি। কেউ স্পর্শ করেনি তোমাকে। ভুলে যাও কুত্তার বাচ্চার স্পর্শ। আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না। মিহি হৃদকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ও আমাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছে, আমার ঘৃণা হচ্ছে, আমি অপবিত্র হয়ে গেছি। এইভাবে বিড়বিড় করতে করতেই মিহি হঠাৎ অজ্ঞান হয়ে গেল। হৃদ মিহির ব্যবহারে অবাক হচ্ছে। হৃদ কখনো মিহিকে এত দুর্বলভাবে গড়ে তোলেনি। মিহি এর আগেও গুন্ডাদের সাথে ফাইটিং করেছে, তবে কখনো এতটা প্যানিক করেনি। তাহলে আজ এমন করার কারণ কি? হৃদের মাথা কাজ করছে না। হৃদ ওকে শক্ত করে আগলে ধরল। প্রিন্সেস, কেন এমন করছো? বললাম তো, আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না। তোমার পুরো শরীর জুড়ে হৃদয় চৌধুরী স্পর্শ। তুমি হৃদের পবিত্র ফুল, অপবিত্র নয় তুমি। ঠিক সেই সময় অভ্র এসে হাজির হয়। হৃদ আসার সময় অভ্রকে খবর দিয়েছিল। অভ্র সোজা চলে আসে দুজনের কাছে। টুইঙ্কেল, কি হয়েছিল তোমার? ঠিক আছো তুমি? হৃদ এভাবে বসে আসিস কেন? টুইঙ্কেল সেন্স হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি ওঠ, ওকে নিয়ে যেতে হবে। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে তুলে নেয়। অন্যদিকে অভ্র পুলিশের কাছে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে কৃভানকে ধরে নিয়ে যায়। হৃদ মিহিকে শক্ত করে বুকে চেপে ধরে গাড়িতে উঠল। অভ্র পুলিশের সাথে কোনো রকম কথাবার্তা বলেই হৃদের পিছু নিল।
হৃদ মিহিকে জাপটে ধরে রেখেছে নিজের বুকের ভেতর। মিহিকে এই অবস্থায় দেখে একদম ভালো লাগছে না। হৃদ মিহিকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো। ও সবসময় মিহিকে স্ট্রং হওয়া শিখিয়েছে। তাহলে ওর প্রিন্সেস একটুতেই কেন ভেঙে পড়লো? কেন? সহ্য হচ্ছে না ওর। মনকে শান্ত করতে হৃদ মিহির কপালে একটা চুমু এঁকে দিল। 20 মিনিটের ভেতর ওরা বাড়ির কাছে চলে আসলো। বাড়ির কাছে আসতেই হৃদ মিহিকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে দিল। অভ্র ওদের পিছন পিছন আসছিল। ও ছুটে এসে রুমে ঢুকলো সরাসরি। ততক্ষণে হৃদ পানি নিয়ে এসে মিহির মুখে ছিটাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মিহি চোখ পিটপিট করে খুলল। অভ্র রেখে বলল, তুই টুইঙ্কেলকে দেখ, আমি ওর জন্য স্যুপ বানিয়ে আনি ওর জন্য। হৃদ মিহির দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার এত সাহস? হ্যাঁ, কই থেকে পাও এত সাহস? কোন সাহসে জলে ঝাঁপ দিয়েছো তুমি? মিহিকে চুপ করে থাকতে দেখে হৃদ এবার চিৎকার করে বলে, অ্যান্সার মি স্টুপিড। কেন ঝাঁপ দিয়েছো? মরতে চাও? এত কিসের মরার শখ? চড়িয়ে তোমার মরার শখ বের করে দেব। মিহি হু হু করে কেঁদে উঠল। হৃদ আবারও ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ। হ্যাঁ মেয়ে, কাঁদছো কেন? কেন কাঁদছো? ন্যাকা হচ্ছে দিন দিন। আমি তো মেয়েকে চিনি না। আমি আমার স্ট্রং প্রিন্সেসকে চিনি। আর একটা কান্নার শব্দ যদি আমার কানে আসে তাহলে হৃদের শেষের কথা বলতে না দিয়ে মিহি চিৎকার করে বলল, কেন বুঝতে পারছো না তুমি? ওই বাজে লোকটা আমার কত কাছে এসেছে, আমাকে বাজেভাবে স্পর্শ করেছে, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। আমি কি করতাম? হৃদ মিহির কাছে এসে বলল, চলো, আজকের স্পর্শ তোমার মন, মস্তিষ্ক, দেহ সব জায়গা থেকে মুছে দেব। কাছে আসো। হৃদ এই বলেই মিহির জামার ফিতা খুলে ফেলল। হঠাৎ কিছু মাথায় আসতেই ঘরের দরজাটা লাগিয়ে দিল। এদিকে অভ্র স্যুপ বানিয়ে নিয়ে আসে, কিন্তু এসে দেখে দরজা লাগানো। অভ্র ডেকে বলে, কিরে বাল, দরজা আটকাইলি কেন? দরজা খুল হালা, স্যুপ ঠান্ডা হয়ে যাবে। ভেতরে জরুরি কাজ হচ্ছে, পরে আসিস। অভ্র বলল। কিসের কাজ? আর কতক্ষণ লাগবে? হৃদ বিরক্ত হয়ে বলল, 5-6 ঘন্টা পরে আসবে। এর আগে আসলে তোর মন ধন সব কাজটা বিক্রি করে দেবো, বলে দিলাম। অভ্র বলল, 5-6 ঘন্টা ধরে তুই কি এমন জরুরি কাজ মারাবি শুনি? হৃদ এবার রেগে বলল, 1 বছরের মাথায় যেন তোকে মামা বা কাকা ডাক শোনাতে পারি, সেটির প্রসেসিং চলবে। এখন যা। অভ্র কিছু না বলেই চলে গেল এইদিকে। হৃদ দরজা লাগিয়ে পিছনে ঘুরে মিহির দিকে তাকালো। মিহি চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ধীরে ধীরে এগিয়ে এসে এক ঝটকায় মিহিকে কোলে তুলে নিল। হৃদ মিহি বিছানায় শুয়ে দিল। তারপর নিজের শার্টের বোতামগুলো ধীরে ধীরে খুলে শার্টটা দূরে ছুঁড়ে মারল। এরপর মিহির দিকে ঝুঁকে পড়ল। আজকে অনেক আদর দিব তোমাকে। আজ কোনো বাধা থাকবে না। তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো প্রিন্সেস। বলেই মিহির অধরে জোড়ায় নিজের অধর মিলিয়ে দিল। নিজের হৃদের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তারপর নিজেও হৃদের গলা চড়িয়ে নিয়ে তাল মেলাতে থাকলো। দীর্ঘ সময় ধরে দুজন একে অপরের অধরের রাজত্ব চালানো। তারপর একে অপরের অধর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। লজ্জা পাচ্ছ? মিহি হুঁ বলে চোখ বুজে নিল। হৃদ সেটা দেখে মুচকি হাসল। হাত বাড়িয়ে মিহির গলার পিছনে ধরে ওকে সামান্য উঁচু করলো। তারপর ওর জামার চেন ধরে টান দিল। আস্তে আস্তে পড়লো জামাটা খুলে দূরে টান মারল। তারপর মিহির দিকে ভালোভাবে নজর দিল। মিহির বুক নিঃশ্বাসের তোপে পড়ে বারবার ওঠানামা করছে। সেটা দেখে হৃদ একটা ঢোক গিলল। তারপর মিহির গলায় মুখ গুজে ছোট ছোট চুমু দিতে শুরু করলো। আস্তে আস্তে তা উন্মাদনায় রূপ নিল। মিহি নিজেকে সামলাতে হৃদের পিঠ খামছে ধরল, যার ফলে মিহির নখ হৃদের পিঠে গেঁথে গেল। হালকা ব্যথা অনুভব করলো হৃদ, তবু সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মত্ত হলো মিহির। গলা ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে ঠোঁট নামাতে লাগলো। তারপর মিহির মেধহীন পেটে একটা চুমু খেয়ে তারপর একটা কামড় বসিয়ে দিল। তারপর ধীরে ধীরে একে অপরের ভালোবাসায় মত্ত হয়ে পড়ল। গভীরভাবে একে অপরকে আলিঙ্গন করতে লাগলো। আস্তে আস্তে রুম জোরে নরনারীর নিঃশ্বাসে ঘর ভরে উঠল। এত বছরের সাধনার ফল, তাদের ভালোবাসার সব কিছুর পূর্ণতা পাচ্ছে গভীরভাবে।
দীর্ঘ সময়ের উন্মাদনা শেষে অবশেষে হৃদ ক্লান্ত শরীর নিয়ে মিহির কাছ থেকে একটু সরে এলো, তবে দূরে নয়। সে হাত বাড়িয়ে মিহিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মিহির বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে, সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত। মিহি কাঁপা হাতে হৃদের বুকে হাত রাখল। হৃদ তার আঙুলগুলো আলতো করে চুলের ভেতরে ঢুকিয়ে দিল। মিহিরের দিকে দৃষ্টি দিল। ওর চোখের কোণ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। হৃদ অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করল, বেশি খারাপ লাগছে পাখি? হৃদের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ মিহি শব্দ করে কেঁদে ফেলল। তার কণ্ঠ কাঁপছে, শরীর ব্যথায় জর্জরিত। ওর ছোট্ট প্রিন্সেসকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে হৃদের বুকটা হাহাকার করে উঠল। সে মিহির অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকল। ফিসফিস করে বলল, সরি জান, আবার ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না করো না, আমি বুঝতে পারছি। তারপর ধীরে ধীরে হৃদ উঠে বসল। মিহির চুলে হাত বুলিয়ে একটু দিয়ে প্যান্টটা খুলে এবার নিজেকে গোছালো। চোখ ফিরিয়ে আবার তাকালো মিহির দিকে। দেখলো তার প্রিন্সেস চাদরে গলা অবধি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো। সে আস্তে করে চাদরটা দিয়ে আরো ঢেকে দিল। তার প্রিন্সেসকে নিজের বাহুতে নিয়ে কোলে তুলল। ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতেই ঠান্ডা পানির ছোঁয়ায় মিহির শরীর ঝাঁকিয়ে উঠল। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুল নড়তে পারল না, বরং শক্ত করে হৃদের আঁকড়ে ধরল। সরে আসতে চাইল, কিন্তু ব্যথার দুর্বলতায় শরীর তার কথা মানল না। মাথা হালকা হয়ে ঘুরে উঠল। শেষ পর্যন্ত স্বীকার করতে হলো, আজ তাকে হৃদের হাতেই গোসল সেরে নিতে হলো। হৃদ খুব যত্ন করে মিহিকে গোসল করিয়ে দিল। তারপর ঘরে ফিরে গিয়ে নিজের তার ধূসর রঙের শার্টটা হাতে নিল। বিছানায় পড়ে থাকা চাদর আর মিহির জামা কাপড়ও তুলে গুছিয়ে নিল। ওয়াশরুমে দিয়ে সবগুলো বালতিতে রেখে দিল। ওয়াশরুমে দাঁড়ানো মিহি গায়ে আলতো করে নিচের শার্ট জড়িয়ে দিল। তারপর তাকে আস্তে করে কোলে তুলে আবার ঘরে ফিরে এলো। বিছানায় শুয়ে দিয়ে আলমারি থেকে আর একখানা চাদর নিয়ে এসে মিহির গায়ে টেনে দিল। হৃদ তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে। শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে। মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ো প্রিন্সেস, আমি আসছি। বলেই চলে আসতে চাইলে মিহি তার হাত আঁকড়ে ধরল। হৃদ মৃদু হেসে নিচু হয়ে বলল, ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হয়ে এখনই আসছে, তুমি ততক্ষণ ঘুমাও। এরপর সে ওয়াশরুমে গেল। ভেতরে থাকা সমস্ত জামা কাপড় ভালো করে ধুয়ে নিল। নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিল। সব কাজ শেষ করে হৃদ আবার বিছানায় গেল। দেখলো মিহি ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। তার মুখটা শান্ত, গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে। হৃদ ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল। মিহিকে নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। পরদিন সকাল, সূর্যের আলো ঘরের জানালার পর্দা ভেদ করে আলো ভরিয়ে তুলেছে। ঘড়িতে তখন সকাল 10টা। মিহি এখনো হৃদের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অন্যদিন হলে ভোরে উঠে যেত, কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে। হৃদের হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে মিহির দিকে তাকালো। মিহির পরনে তার নিজের শার্ট। একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো। ঘুমিয়ে থাকার দরুন আরো মায়াবী লাগছে তার প্রিন্সেসকে। তারপর শার্টটাতে হাত বাড়িয়ে দু একটা বোতাম আলগা করে নিয়ে মুখ গুজে দিল বুকের গভীরে। নাক বোলাতে বোলাতে মাঝে মধ্যে হালকা চুমু এঁকে দিতে লাগলো। গভীর ঘুমের মধ্যেও এভাবে স্পর্শ করায় মিহির ঘুমের ব্যাঘাত ঘটল। পিটপিট করে চোখ খুলে হৃদকে এভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তের মধ্যেই রাতের কথা স্মরণ হতেই লজ্জায় হৃদকে হাত দিয়ে সরাতে চাইল, কিন্তু এই নির্লজ্জ হৃদ কি সহজে সরতে চায়? সে নিজের কাজে বাধা পেয়ে জেদি ভঙ্গিতে মিহির বুকের উপর মুখ গুজে রেখেই বলল মৃদু স্বরে, তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না। রাতের পরেও আমার কেন যেন মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি।
মিহি চোখ বড় বড় করে তাকালো। বুক ধকধক করছে, মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতো জ্বলে উঠছে। তবুও লাজুক কণ্ঠে মিনমিন করে বলল, ওঠো তো, ভারী শরীরটা তখন থেকে আমার গায়ে ফেলে রেখেছে। অনেক বেলা হয়েছে, পচালো। হৃদ এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে। চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা, ঠোঁটে হালকা এক চওড়া হাসি টেনে বলল, বেলা হতে দাও, 14 বছর পর কাছে পেয়েছে। এটার ঘোর এত সহজে কাটবে? কথাটা বলে আবারও নিজের ঠোঁট নামিয়ে আনলো। এবার একের পর এক চুম্বনে ভরিয়ে তুলল মিহির গলা আর বুকের মাঝামাঝি অংশ। মিহি হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও হৃদ তার হাত দুটো ধরে খাটের উপর চেপে ধরল। তারপর দাঁত বসিয়ে দিল নরম চামড়ায়। আহ! ব্যথা মিশ্রিত এক গুমড়ে ওঠার শব্দ বেরিয়ে এলো মিহির ঠোঁট থেকে। হৃদ সেই শব্দ শুনে আরো পাগল হয়ে উঠল। দাঁত বসানো জায়গাটায় সঙ্গে সঙ্গে মুছে দিল ভেজা চুম্বনে, যেন ব্যথা আর লজ্জা দুটোই চুষে নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে। মিহির চোখ ভরে উঠছে অশ্রুতে, কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয়। তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা, আবেগ আর স্বামীর ছোঁয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ। হৃদ গম্ভীর গলায় করে বলল, তুমি আমার, পুরোটাই আমার। তোমার সবকিছু আমার, সবকিছু। আমার আদেশ ছাড়া মরার কথা চিন্তা করলেও তোমার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে রেখে মরার কথা স্বপ্নেও ভাববে না। আমি অনেক অনেক ভালোবাসি প্রিন্সেস। তোমার অস্তিত্ব জুড়ে শুধু এবং শুধুমাত্র হৃদয় চৌধুরীর বিরাজ। আর কারণ আজীবন তুমি আমার। মিহি আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে মাথা গুজে দিল হৃদের বুকে আর জড়িয়ে ধরল তাকে। ঘর আবারও ভরে উঠল দুজনের নিঃশ্বাসে, একে অপরের দম বন্ধ করা আবেগে। ওরা দুইজন ফ্রেশ হয়ে নিল। অভ্র এসে দরজায় নক করে। কিরে, তোকে দরকারি কাম হয় নাই? কালকে 5-6 ঘন্টা নাম কইরা সারা রাত সারা দিন রুমের মধ্যে ঢুকে আছিস, এখন বেলা বাজে একটা, হুঁশ আছে? হৃদ দরজা খুলে দিয়ে বলল, যা, স্যুপ বানিয়ে নিয়ে আয়, আমার বউ অসুস্থ। এখন স্যুপ খাবে? হৃদ অভ্রর দিকে তাকিয়ে বলল। হুম। অভ্র এবার মিহিকে খেয়াল করলো, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। অভ্র মিহির কাছে গিয়ে বলল, টুইঙ্কেল, শরীর কি বেশি খারাপ? মিহি চাদরের নিচ থেকে বলল। না, বেশি না, একটু। অভ্র বলল, তো মুখ ঢেকে আছো কেন? ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বের হও টুইঙ্কেল। এই বলেই অভ্র মিহির উপর থেকে চাদর সরিয়ে দিতে যাবে, এমন সময় হৃদ এসে অভ্রর হাত ধরে বলল, খুব ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছে, তা থেকে তোর চুল গাছে? যা, স্যুপ বানিয়ে নিয়ে আয়, আমার পাখি অসুস্থ। দুনিয়া তোকে একারই বিয়া হয়েছে, তোর পাখি একাই অসুস্থ হয়, আজ কেউ নাই বইলা। মিহি হঠাৎ বলে উঠল। তিথি আপু তো আছে। মিহির কথা শুনে অভ্র মুখ ফুলিয়ে চলে গেল। এর মধ্যেই হৃদের কাছে পুলিশের কল আসে। হৃদ ব্যালকনিতে চলে যায়। ওই পাশ থেকে একটা পুলিশ বলল, মিস্টার চৌধুরী, আমরা ডক্টর ক্রিভানের বিষয়ে তদন্ত করেছি এবং কিছু জিনিস জানতে পেরেছি। আপনি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে আসুন। আচ্ছা, যাচ্ছে। এইদিকে হৃদ মিহির কাছে এসে ওর কানে কানে বলল, তুমি খেয়ে একটু রেস্ট নিও প্রিন্সেস। কালকে থেকে তোমার উপর অনেক ধকল গেছে। আমি একটু পুলিশ স্টেশন যাচ্ছি, টাটা। এই বলে হৃদ চলে গেল। এদিকে ক্রিভানকে রাতে অনেক মারধর করা হয়েছে, এখনো ওকে ওর মুখ, কিন্তু ও কিছুতেই মিহির নাম নেওয়া বন্ধ করছে না। হাউমাউ করে কাঁদছে আর মিহির নাম নিয়ে যাচ্ছে। একসাথে 2 থেকে 3 জন পুলিশ মিলে ক্রিভানকে শান্ত করতে পারছে না। একজন পুলিশ অফিসার বলল, আরে ভাই, ওই মেয়েটা বিবাহিত। দুনিয়ায় এত মেয়ে থাকতে ওর জন্য কান্না করতে হবে? ক্রিভান একটু হেসে বলল, ও আমার বার্বি ডল, ও আবার আমার কাছে এসেছে। একটু না হয় ভালোই বেসেছে, তাই বলে আমাকে এভাবে মারবেন? দেখ ভাই, একে তো তুই অন্যের বউকে কিডন্যাপ করেছিস, তারপর মেয়েটাকে হয়তো বাজেভাবে স্পর্শ করেছিস, যার কারণে মেয়েটা সুসাইড করার চেষ্টা করেছে। এক কথায় তুই ওকে বাধ্য করেছিস, তাহলে তোকে কি করে ছেড়ে দিব? ক্রিভান এবার জোরে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আমি ওরা বাজেভাবে স্পর্শ করিনি। ও তো আমার বার্বি ডল, ওকে বাজেভাবে ছোঁয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। আমি জানি না
ও কেন এমন করেছিল, ও আমাকে কেন এত ঘৃণা করেছিল। আগে তো আমাকে খুব ভালোবাসতো, এখন কেন বাসে না? যাই হোক, ও আমায় ঘৃণা করলে করুক, আমি ওকে ভালোবাসলেই হবে। পুলিশগুলো এবার ভালোভাবে কৃভানকে বুঝাতে লাগলো, কিন্তু কিছুতেই শুনছে না, নিজের মতো আবোল তাবোল বকে যাচ্ছে। কৃভান কিছুতেই ওর ভুল স্বীকার করছে না। পুলিশগুলো এবার ওকে ইচ্ছে মতো মারতে থাকে। দীর্ঘ সময় মারধরের পর কৃভান অবশেষে সেন্সলেস হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয় যে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে হৃদ পুলিশ স্টেশনে এসে কৃভানকে না পেয়ে জানতে পারে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো কথা না বাড়িয়ে সেও সোজা হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালে গিয়ে হৃদ দেখে কৃভানের কেবিনের সামনে দুইজন পুলিশ অফিসারের সঙ্গে ডক্টর কথা বলছেন। ডক্টরের কথা শুনে হৃদ স্তব্ধ হয়ে যায়। বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা গেছে কৃভান নিয়মিত হাইড্রোজেন ড্রাগ নেয়, আর সেটা আজকাল না, বহু বছর ধরে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে সব শোনে। পরে অফিসারদের কাছ থেকে ধীরে ধীরে পুরো সত্যিটা জানতে পারে। কৃভানের শৈশব কেটেছে একা একা। বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় চাচার বাড়িতে। সেখানে তার চাচার সম্পত্তির ভাগ দিতে হবে বলে ওকে অনেক নির্যাতন, শারীরিক মারধর, মানসিক অত্যাচার, অবহেলা করে। অথচ এত কিছুর ভেতরে কৃভান পড়াশোনায় অসম্ভব ভালো ছিল, কিন্তু মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যেত, আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। এরপর মেডিকেল কলেজে ভর্তি হয়। কৃভান ছিল অনেক শান্ত প্রকৃতি, তার সাথে তেমন কথা বলতো না। ওদের ডিপার্টমেন্টের একটা মেয়ে ছিল, নাম স্নিগ্ধা। মেয়েটা অসম্ভব সুন্দর। কৃভানের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়। এরপর ওরা একসাথে 2 বছর থাকে। আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কৃভান স্নিগ্ধাকে বারবিডল বলে ডাকতো। ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে। ওরা ঠিক করে বিয়ে করবে। কৃভান স্নিগ্ধাকে নিয়ে বিয়ের শপিং করতে যায়। শপিং শেষে ওরা বাইরে আসে। স্নিগ্ধা কৃভানকে বলে, ওই দোকান থেকে একটা ফুল এনে দেবা? কৃভান স্নিগ্ধাকে দাঁড়াতে বলে ফুল নিতে যায়। ফিরে এসে দেখে গোটা রাস্তায় তার বারবিডলের রক্ত ছড়িয়ে আছে। কৃভান স্তব্ধ হয়ে যায়, কিছুতেই মেনে নিতে পারে না। ছুটে যায় স্নিগ্ধার কাছে। আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে। স্নিগ্ধার নিথর দেহখানা পড়ে আছে। কৃভান গিয়ে স্নিগ্ধার মাথা ওর কোলে নিয়ে বলল, আমার এই দুনিয়ায় কেউ নেই, বারবিডল আমাকে ছেড়ে যেও না। আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? স্নিগ্ধা আলতো হাসার চেষ্টা করে বলল, আমি আবার ফিরব, আবার ফিরব। এরপর ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন কৃভান কেঁদেছিল, খুব কেঁদেছিল। তখন থেকে ও আশা করে থাকে ওর বারবিডল ওকে কথা দিয়েছে সে ফিরবে। অতিরিক্ত মানসিক চাপ আর পুরনো স্মৃতি মাথার ভেতর জমে জমে একসময় বিস্ফোরণ ঘটায়। সেখানে পড়াশোনার চাপ, একাকিত্ব আর চাপার ট্রমা সব মিলিয়ে সে ধীরে ধীরে ড্রাগের দিকে ঝুঁকে পড়ে। ড্রাগই হয়ে ওঠে তার পালানোর রাস্তা, কিন্তু সেই ড্রাগই একসময় তার বাস্তবতা নষ্ট করে দেয়। প্রথম যেদিন মিহিকে দেখে তখন ওর মনে হয় মিহি ওর বারবিডল। মিহি দেখতে অনেকটা স্নিগ্ধার মতো, ওর চোখ, ওর এলোমেলো চুল। মিহিকে দেখে কৃভান ভাবে ওর বারবিডল তার কথা রেখেছে, সে সত্যি ফিরেছে। তারপর কৃভান মিহির বিষয়ে খোঁজ লাগায়, তবে জানতে পারে ও বিবাহিত। সেদিন অনেক নেশা করে। এরপর থেকে ঠিক করে মিহিকে এবার নিজের করবেই। একবার হারিয়েছে, এবার আর হারাতে দেবে না। মিহি হয়ে ওঠে কৃভানের ভালো থাকার সঙ্গী। মিহিকে দেখলে ওর ড্রাগস নিতে হতো না, তবে যখন মিহিকে কাছে পেত না তখন পাগলের মতো করত আর ড্রাগস নিত। সব কথা শোনার পর হৃদ আর চুপ থাকতে পারে না। সে ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢোকে। বিছানায় শুয়ে থাকা কৃভান চোখ মেলে তাকায়। হৃদকে দেখে হেসে ওঠে। আমি একদিন ঠিক আমার বারবিডলকে নিজের করেই ছাড়বো। ও ফিরেছে শুধু আমার জন্য, তোর জন্য না। ও আমাকে বলেছে ও আসবে। এই কথায় হৃদের ভেতরটা জ্বলে ওঠে। সে হঠাৎ এগিয়ে গিয়ে কৃভানের গলা চেপে ধরে। তোকে মারতে এখন ইচ্ছে করছে না, হৃদ দাঁতে দাঁত চেপে বলে, আবার তোর এই কথা সহ্য হচ্ছে না। তোর কাহিনী জানার পর শুধু আফসোস হচ্ছে। কয়েক সেকেন্ড পর হৃদ নিজেকে সামলে নেয়, হাত সরিয়ে নেয় গলা থেকে। হৃদ একটু নরম গলায় বলে, তুই যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা ভালোবাসা না কৃভান, ওটা আমার ভালোবাসা। তোর ভালোবাসা পেয়েছে নেই কৃভান, ও মিহি।
আমার প্রিন্সেসও। ওকে তুই তোর বারবি ডলের সাথে গলিয়ে ফেলেছিস। কৃভান হেসে ফেলে। না, সে আমার বাবি ডল। ও আমাকে কথা দিয়েছে ও আসবে, আর ও সত্যি এসেছে। সবাই আমাকে ছেড়ে গেছে, বাবা মা বাড়ি শৈশব সবাই। বারবি ডলও যদি চলে যায় তাহলে আমি তো নিঃস্ব হয়ে যাব। হৃদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো হয়েছে ক্রিভান, সত্যি ভালো হয়েছে। ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নে, নাহলে আমার প্রিন্সেসের নাম যদি তোর মুখে থেকে শুনি তাহলে তোকে যে কি করবো আমি নিজেও জানি না। না তোর অতীতের কথা ভাববো, না তো অসুস্থতার কথা জানে মেরে দেবো। বলে হৃদ কেবিন থেকে বের হয়ে আসলো। সব গুলিয়ে যাচ্ছে। একটা ছেলে ওর প্রিন্সেসকে নিজের ভালোবাসা বলে দাবি করছে। ওর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে।